সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তরুণ প্রজন্মের কেরিয়ার বিষয়ক অনুষ্ঠান দ্য জর্জ টেলিগ্রাফ কেরিয়ার বেরিয়ার। সঙ্গে আছি আমি মাহবুব আলম। এই অনুষ্ঠানে আমরা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা, আর অবশ্যই সঠিক দিক নির্দেশনার কথা, যেই দিক নির্দেশনা আমাদের তরুণ প্রজন্মকে পথ চলতে অনেক বেশি সহায়তা করবে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ নুরুল আজহার, সভাপতি, জাতীয় কর আইনজীবী ফেডারেশন। আমার ডানে আছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ডিরেক্টর বিবিএ প্রোগ্রাম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। নুরুল আজহার ভাই, আপনাকে দিয়েই আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই। আপনার কেরিয়ার সম্পর্কে কিছু বলুন। কেরিয়ারের শুরুটা আপনার কেমন ছিল এবং কিভাবে ধাপে ধাপে আপনার একটা শক্ত অবস্থান তৈরি করলেন? জি, ধন্যবাদ। আমি একজন কর আইনজীবী এবং জাতীয় কর আইনজীবী ফেডারেশনের সভাপতি। তো আমার প্রথম জীবনে ইচ্ছা ছিল চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার। তো আমি তার মাঝে নটরডেম কলেজের ছাত্র। নটরডেম কলেজ থেকে আমি জার্মানিতে যাই। সেখানে আমি যাই দেখলাম যে লয়ারদের দাম অত্যন্ত বেশি। তখন আমি আমার ডিসিশন চেঞ্জ করে আমি আপনার সিএটা সিসি পর্যন্ত করছি, পরীক্ষাগুলি দিইনি। তারপরে আমি এই ল প্রফেশনে আসি। প্রথমে স্টেপ বাই স্টেপ আমি অনেক ধরনের প্রতিকূলতা সম্মুখীন হই এবং সেগুলো ওভারকামও করে আসছি। আমাদের দেশের কিছু আইনজীবী ভালো অবশ্যই আছে, কিছু আইনজীবী আছে সহজে জুনিয়রদের শিখাইতে চায় না। আমি একবার আমার আমেরিকায় অ্যাডমিশন হয়েছিল, একটা স্পন্সর সার্টিফিকেটের জন্য আমি যাইতে পারি না। সেটা ছিল নটারি পাবলিক। আমি কিন্তু এখন বাংলাদেশ নটারি পাবলিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল। এবং আমি এখন যাদের স্পন্সর দিই, সেদিন আমি আমার বিদেশি ওয়াইফে আমি বলছি, দেখো আমি শয়ে আমি স্পন্সর দিছি। কোনো একদিন একটা স্পন্সরের জন্য কিন্তু আমার একটা ইউনিভার্সিটিতে, বিদেশি ওয়াইফ বলতে আপনি? আমার ওয়াইফ জাপানিজ, জাইকাতে আছে বর্তমানে কর্মরত। তো আমার ওয়াইফকে আমি বুঝাইছি যে দেখো, আমি কোনো এক সময় একটা নটারি পাবলিক সার্টিফিকেটের জন্য আমি যাইতে পারি নাই। প্রতিহিংসার কারণে আমার এই সার্টিফিকেট আমার আত্মীয় দেয় না, কিন্তু আমি আজকে শত শত সার্টিফিকেট জারি পাই। আপনি শুনলে আশ্চর্য হবেন যে কোনো বারের মেম্বারশিপ নিতে হলে একটা সিনিয়রের আপনার জুনিয়রশিপ সার্টিফিকেট লাগে। তো সেই সার্টিফিকেট আমি আমি 700 দিছি একটা বার অ্যাসোসিয়েশনে, এবং যারা ইন্টারভিউ বোর্ডে ছিল আমার সার্টিফিকেট দেখলে ওদের উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। আমি চাই না যে কোনো একটা লোক আমার মতো এই ধরনের সাফার হোক। এবং আমাদের আপনি কেরিয়ার বিল্ড আপ বলতে শুধু আপনার ল পেশা না, সব পেশাতেই এইটা। আপনি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আপনি দেখবেন জাপান প্রথমে তাদের পড়াশোনার আগেই তারা বলছিল যে মানুষ গড়ার কারিগর এইরকমভাবে তৈরি করতে। আগে যদি আপনি মানুষ হয়ে যান, তাহলে নীতি নৈতিকতা, আপনার শিষ্টাচার, আপনার আচার আচরণ, আপনার বিহেভিয়ার সব কিছু যদি আপনার একটা লোকের ভিতরে আসে, তার পাশাপাশি সব কিছু আপনি দেখেন ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে, যেমন মনে করেন একটা মুচি, সে কিন্তু জুতা সেলাই, আর আপনি তারা অবজ্ঞা করতে পারবে না। কারণ জুতা ছিঁড়ে গেলে আপনি জুতাটা সেলাই যদি করতে হয় অথবা পিন মারতে হয়, ও তার কাছে যেতে হচ্ছে। আপনি যদি আমাদের মাইন্ড সেটআপটা হলো সবচেয়ে বড় মাইন্ড সেটআপ, এত একটা গুরুত্বপূর্ণ। আপনি বহির্বিশ্বে যারা আজকে ইউরোপিয়ানরা এত ধনী হয়েছে, তারপরে হওয়ার কথা ছিল আমরা ভারতবর্ষের লোকেরা, কিন্তু আমাদের কিছু নীতি নৈতিকতার কারণে আমরা এই জিনিসগুলি পিছায় পড়ছি। আমি মনে করি যে আমাদের এই কেরিয়ার বিল্ড আপের ক্ষেত্রে এই যে নতুন যে জেনারেশন, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটা। যেমন আমাদের দেশে এখন আইসিটি পার্ক হচ্ছে, একটা যশোরে হচ্ছে আর একটা হলো গাজীপুরে। নজরুল ভাই, আপনাকেও সেম প্রশ্ন করতে চাই। একজন কেরিয়ারে, একজন টিচার হিসেবে আপনার অনুভূতি কেমন এবং আপনার কেরিয়ার সম্পর্কে কিছু বলুন। জি, ধন্যবাদ আপনাকে আমাকে কোশ্চেনটি করার জন্য। আসলে আমার ডিটারমিনেশন ছিল এই ছোটোবেলা থেকে। আমি খুব পড়ুয়া ছিলাম, তো মা বাবা সবসময় বলতো যে শিক্ষক হিসাবে ও ভালো করবে। তো উচ্চশিক্ষার জন্য আমি কমার্স কলেজ থেকে অনার্স পাস করার পরে উচ্চশিক্ষার জন্য আমি ইংল্যান্ডে বিলাতে যাই। সেখানে আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, MBA এবং ডক্টরেট করে আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আমি বিদেশে থেকে যেতে পারতাম, কিন্তু আমরা যে দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন, বা আমি একটা উচ্চশিক্ষা নিলাম, নেওয়ার পরে দেশে এসে আমি আমার যে জ্ঞানটা, সেটা আমাদের যারা যেতে পারছে না বিদেশে, বা কীভাবে তারা যাবে, আমার যে জীবনের অভিজ্ঞতা, সেটা তাদেরকে প্রকাশ করার জন্যই মূলত আমার ফিরে আসা। এবং আমি নতুন প্রজন্মের একজন শিক্ষক হিসাবে আমি এটাই বলবো যে আমাদের যারা মেধাবী ছাত্র আছে, তারাও বিদেশে গিয়ে উপকৃত হতে পারে, তারাও বিদেশি ডিগ্রি নিয়ে আসতে পারে। সত্যি কথা বলতে গিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা বলবো যে কখনো মিথ্যে কথা বলতে হয় না আমাদের দেশে। আমাকে কখনোই কেউ জেলাস করে না, আমাকে কেউ হিংসা করে না, যেটা আমাদের দেশে আছে। আমরা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যে কোনো ক্ষেত্রে পলিটিক্স না করে আমরা যদি শোল্ডার টু শোল্ডার কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই, তাহলেই আমাদের দেশ উন্নত হবে। প্রত্যেক প্রফেশনকে আমাদেরকে কিন্তু
শ্রদ্ধা করতে হবে। একজন রিক্সা বুলান আমাকে কিন্তু রিক্সা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছে, তার শ্রম সেই জায়গায় যদি রিক্সা না পেতাম আমাকে হয়তো হেঁটে অনেক দূর যেতে হতো। যে একজন স্টুডেন্ট যে লেখাপড়া করছে বা যে ইউনিভার্সিটি লেভেল পাস করে বেরোয় আসছে, সে যদি টিচার হতে চায় সেক্ষেত্রে তার কি পরিকল্পনা থাকা উচিত? একজন তাকে অবশ্যই, যেহেতু যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ধরা হয়, দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস যারা পাচ্ছে, বিশেষ করে মেট্রিক, ইন্টার, অনার্স এবং মাস্টার্সে সবগুলা ক্ষেত্রেই কেউ যদি সবগুলাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাকে অবশ্যই ভালো স্টুডেন্ট হতে হবে। খারাপ স্টুডেন্টরাও যে ভালো পড়ায় না সেটা কিন্তু না, কিন্তু যেহেতু আমাদের এই যে নিয়োগ পদ্ধতিটা, সেই পদ্ধতিটা একজন শিক্ষক হতে গেলে দেখা যাচ্ছে যে ভালো স্টুডেন্ট যারা তারাই ভালো শিক্ষক জানে, যারা তারাই ভালো রেজাল্ট করে। হ্যাঁ, এখন শিক্ষা পদ্ধতিটা আমাদের দেশে হয়তো ডিফারেন্ট হতে পারে, যে আমাদের গতানুগতিক যে শিক্ষা পদ্ধতিটা সেটা না হয়ে ক্রিয়েটিভ শিক্ষার প্রয়োজন আছে, যে আসলে স্টুডেন্টটা কি জানে। তাহলে তাকে যখন ইন্টারভিউ ফেস করে সেক্ষেত্রেই আপনি যিনি বাচনভঙ্গি ভালো, যার প্রেজেন্টেশন স্কিল ভালো এবং অন্য স্টুডেন্টকে বোঝানোর যে ক্ষমতা সেটা যদি সে ডেভেলপ করতে পারে তাহলেই সে ভালো শিক্ষক হতে হবে। ধন্যবাদ। নুরুল ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। তো প্রশ্নটি রেখে আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আপনার উত্তরটি শুনবো। প্রশ্নটি হচ্ছে, একজন ইয়াং জেনারেশন বা একজন স্টুডেন্ট লেখাপড়া শেষ করে সে কি রিলিভেন্ট ফিল্ডে কাজ করার সুযোগ পাচ্ছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে আপনার প্রফেশনে আসতে গেলে কি ধরনের প্রিপারেশন থাকা উচিত এবং কখন থেকে এই ধরনের প্রিপারেশন নেওয়া উচিত? আমরা বিরতি থেকে এসেই আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, দ্য জর্জ টেলিগ্রাফ কেরিয়ার বিরিয়ার অনুষ্ঠানে এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে। ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর। যেই প্রসঙ্গটি নিয়ে আমরা নুরুল ভাইয়ের সাথে কথা বলছিলাম। ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার আমার প্রফেশনের ক্ষেত্রে আমি কি ধরনের চাই। আসলে দেখেন, আমাদের দেশে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতার মধ্যে আমাদের যে মেধাবী ছাত্ররা আছে বা স্টুডেন্ট আছে তারা কিন্তু ওভারকাম করে বিদেশে যায় পড়াশোনা করে। আমাদের দেশে কিন্তু সুষ্ঠু পরিবেশ নাই। আজকে মেধার বিকাশ কিন্তু হচ্ছে না। প্রচুর মেধাবী আছে, আপনি শুনে আশ্চর্য হবেন, 15 লক্ষ বিদেশি এক্সপার্ট বাংলাদেশে কাজ করি। 15 লক্ষের তো কোনো প্রয়োজন নাই। আমরা যদি আমাদের যেই ছাত্র বা জেনারেশন আছে তাদের যদি ক্যারিয়ার বিল্ড আপ করে তাদের যদি ওই পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের ফরেন কারেন্সি, ফরেন রেমিটেন্সটা আমার বেঁচে যাচ্ছে। আমার বিদেশি লোকের এখানে প্রয়োজন হ্যাঁ প্রয়োজন আছে। আজকে আপনি চাইতেছেন 2021 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ, সেটা করতে হলে আপনার কিছু জিনিসগুলি আপনার ভিতরে আনতে হবে, নজরের ভিতরে আনতে হবে। তার মধ্যে ক্যারিয়ার বিল্ড আপ হলো তার মধ্যে অন্যতম। এর মধ্যে আছে আপনি যেমন মনে করেন ফাইন্যান্সিয়াল রিলেশনটা সবচেয়ে বেশি, যে আপনার মুক্তবাজার অর্থনীতি। মুক্তবাজার অর্থনীতি আপনি বললেন, কিন্তু সেখানে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, সেই ক্ষেত্রে তো মুক্তবাজার অর্থনীতি হবে না। আপনার প্রচুর শিল্প কারখানা ক্ষেত্রে আপনার কীভাবে কুটির শিল্প। আজকে দেখেন জাপান কিন্তু যদি বলেন, আপনি ডেনমার্ক যদি ধরেন, ডেনমার্ক কিন্তু উন্নত হয়েছে একমাত্র সমবায় কারণে, আর জাপান উন্নত হয়েছে একমাত্র কুটির শিল্পের কারণে। যেমন যদি আপনি তর্কের খাতিরে আজকে জাপানে যে টয়টা, তার আন্ডারে কিন্তু 2000 ছোট ছোট কোম্পানি আছে। যেমন মনে করেন একটা স্ক্রু বানানোর জন্য একটা কোম্পানির দায়িত্ব দিছে, সেখানে 50 জন উদ্যোক্তা এসএমই, যেটা ক্ষুদ্র, এই উদ্যোক্তা সৃষ্টি না করলে কিন্তু কর্মসংস্থান হবে না। আর আমাদের প্রচুর মেধাবী আছে, তাদের আপনি ট্রেন আপ করতে পারেন। এখন কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন, বাংলাদেশে টপ 10 এর মধ্যে বাংলাদেশের নাম আছে যারা কম্পিউটারে ভালো রেজাল্ট করছে বাংলাদেশে, এবং আইসিটির মধ্যে বাংলাদেশের নামও আছে, যেটা এখন আমরা ভবিষ্যতে আপনি মনে করেন আগামী 20 বছরের মধ্যে $50 বিলিয়ন এক্সপোর্ট করার আমরা চিন্তা ভাবনা করি, যেটা কিনা গার্মেন্টসের পরেই থাকবে, অথবা এমন হইতে পারে রেমিটেন্সের মধ্যে। এটা হয়তো দেখা যাবে এমন হইতে পারে গার্মেন্টসের ওভারকাম হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের দেশের বাচ্চারা প্রচুর মেধাবী, প্রচুরই, কিন্তু আপনি সেই সুযোগটা করে দিচ্ছেন না। আপনি একটা খেলার মাঠ নাই, একটা অ্যামিউজমেন্ট পার্ক নাই, কোনো কিছু। বাচ্চারা যাইতে হলো বহু দূরে যাইতে হয়। কেন? আপনি যে খেলার মাঠটা কেন সেটা বেদখল হইলো? সেখানে কেন একটা হাসপাতাল বানানোর নামে সেখানে লুটতরাজ হলো? এই আসলে হচ্ছে যে আমাদের লং টার্ম স্ট্র্যাটেজিক কোনো প্ল্যান নেই। সেটা হচ্ছে যদি আপনি ধরে বলেন যে একটা সিটিকে যদি ডেভেলপ করতে হয়, একটা সিটি প্ল্যানার যেভাবে আপনি দেখেন আমাদের সংসদ ভবন এরিয়াটাকে আজ থেকে যুদ্ধের আগে সেটা এস্টাবলিশ করা হয়েছিল, সেখানে যে প্ল্যানগুলো করেছেন, যে আইয়ুব খানের প্ল্যানটা আজকে ইমপ্লিমেন্ট হচ্ছে 4 লেনের। তো হোয়াট ইজ দ্য প্ল্যান অফ আওয়ার প্রাইম মিনিস্টার, যেটা আজকে থেকে 40 বছর পরে ইমপ্লিমেন্ট হবে। সো আমাদের লং টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানটা দরকার, যাতে আমার ছেলে বা আমার নাতি সেই পর্যায়ে গিয়ে তাকে কোনো বেগ পেতে হবে না। আমরা যে এখন ঢাকা শহরের গতি 20 কিলোমিটারের নিচে নেমে গেছে,
ধরতে গেলে কোন জায়গায় যখন আমি এখানে আসতে 20 আমার 2 কিলোমিটার, ঘন্টা, আপনার তো কয়দিন পরে আমি 11 দুই- কিলোমিটার আমি আসবে 2 তখন। ঘন্টা লাগছে আমার মানে এখান থেকে দেশ উন্নয়নের জন্য কমিউনিকেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট most কমিউনিকেশন। important. তার পূর্ব শর্ত, একটা ডেভেলপমেন্ট হওয়ার পূর্ব শর্ত হলো কমিউনিকেশন। Communication. এই যে দেখেন আমাদের শুনলে আশ্চর্য হবেন যে অন্যান্য দেশে যে জিনিসটা আছে, এই যে জিডিপির অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ফরেন ইনভেস্টররা কখন টাকা ইনভেস্ট করবে এখানে, আপনি যে ফরেন ইনভেস্টের মাধ্যমে আপনি যে এইখানে যে মেধাবী ছাত্ররা তারা কাজ করবে বা এখানে লেবার কাজ করবে কিভাবে, এখানে আমাদের আছে মাত্র বাংলাদেশের 2.87% হলো আপনার টোটাল জিডিপি, কিন্তু অন্যান্য ভিয়েতনাম আছে 10%, চীনে আছে 9%, ভারতে 5%। মানে আপনার অবকাঠামো থেকে- যদি উন্নয়ন না সেদিক হয় থেকে অনেক আমাদের পিছনে। পিছনে, অনেক কিন্তু পিছনে, আমাদের কি অন্য জিনিসগুলি আছে, যেমন মনে করেন আমাদের ওয়েদারটা খুবই ভালো, আমাদের এখানে বরফ পড়ে না, অতিরিক্ত ঠান্ডা পড়ে না, অতিরিক্ত গরম ফসল পড়ে না, ফলানোর জন্য খুব তারপরে manpower, 3টা ফসল হইতে skill পারে, manpower, manpower, তারপরে cheap and এখন আমাদের labor যেটা আছে। কৃত্রিম সংকট সেটা আমরা তৈরি করছি। অবকাঠামো বলতে রোড কনস্ট্রাকশন, পানি আসলে সাপ্লাই, প্ল্যানটা নেই, আমাদের তো প্ল্যান করতে হবে সঠিক আগে। প্ল্যানটা নেই। এই যে planটা আপনার, করতে হবে। কথা প্রসঙ্গে যদি আসি, স্বজন প্রীতির কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তো এর ফলে হচ্ছে কি আমরা মেধাবীদের হারাচ্ছি। এ বিষয়ে আপনার চরম অভিমত কি? সত্যি কথা যেটা আপনি বললেন, এইরকম কথা অনেক ধরেন, এই ধরনের কোশ্চেনও আমি পাই না খুব। এই কোশ্চেনটার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। আপনি দেখেন যে আজকে কেন চাচা মামু ভাগিনা এইগুলো কেন আসবে, আপনি যদি মেধার ক্যাটাগরিতে আনেন তাহলে আপনি নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। আপনি বিসিএস ক্যাডারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে আপনি ভাইভাতে কিভাবে আউট হন, অসম্ভব ব্যাপার। সে তো ভাইভাতে আউট হইতেই পারে না। যেই লোকটা কিন্তু তার মেধা বিকাশের মাধ্যমে সে এমসিকিউ, সে রিটেন পরীক্ষা দিয়ে ভাইভাতে এসে আউট হলো, এর মতো দুঃখজনক। এরকম অনেকে আমার টেলিফোন করে বলছে, রিকোয়েস্ট করছে অন্য কোনো চ্যানেল আছে না, যদি নীতি নৈতিকতা অনৈতিক কাজের ভিতরে, আমি বলছি অনৈতিক কাজের ভিতরে আমি যাব না। নীতি এখন আমাদের যে সুপ্রিম অথরিটি আছে, এই জিনিসটা এইখান থেকে আপনি যদি মাছের যদি মাথা পচে যায় তাহলে কিন্তু পুরো বডি শুরু পচে করবে। যাবে, right. এখন আপনি যদি আজকে আমি একটা পেপারে দেখলাম বরগুনা, সেইখানে দ্বিতীয় শ্রেণীর কোশ্চেন আউট হয়ে গেছে। এই যে কোশ্চেন আউট গত 2-3-4 বছর যেভাবে হচ্ছে, এমন কোনো পরীক্ষা নাই যে তার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এই সমাধান আপনি এই আইনটা একটু চেঞ্জ করেন, আপনি সর্বোচ্চ শাস্তি আপনি মৃত্যুদণ্ড দেন, দুজনের হ্যাং করেন। হ্যাং আমি বলি না প্রথমবার করতে, এইটা আপনার ব্রিটিশ আইনও আছে অন্যান্য দেশে, যে আপনি একটা ক্রাইম আপনি 2-3 করাবেন, তৃতীয়বার আপনি তার হ্যাং করে দেন, 2-3টা লোক মারা যাক, ফাঁসি হলো, তো সে তো অন্যায় করে সে তার ফাঁসিতে ঝুলতেছে। এখানে আমার তো কোনো সমস্যা নাই। আমি তো মনে করি এটার জন্য হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের ভবিষ্যৎ জেনারেশন তারা মুক্তি পাবে। নজরুল ভাইয়ের কাছে একটু আসতে চাই। নজরুল ভাই, আমাদের বিরতিতে যেতে হবে, আপনার কাছে প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাব। ফিরে আসছে আপনার উত্তরটি শুনবো। প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষার্থীর মধ্যে কি কি বিশেষ গুণাবলী থাকলে আপনি তাকে ক্যারিয়ারিস্ট বলবেন? কি কি বিশেষ গুণাবলী থাকলে আপনারা বুঝতে পারেন যে এই ছেলেটি ভবিষ্যতে ভালো করবে ক্যারিয়ারে? ধন্যবাদ আপনার প্রশ্ন। তো আমরা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দ্য জর্জ টেলিগ্রাফ ক্যারিয়ার বিরিয়ার অনুষ্ঠানে এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে। ফিরে আসছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিরতির পর। যেই প্রসঙ্গটি নিয়ে আমরা কথা বলছিলাম নজরুল ভাইয়ের সাথে। আচ্ছা, যে একজন স্টুডেন্টকে আমরা ক্যারিয়ারিস্ট বলবো তখনই আমরা যখন দেখি স্টুডেন্টটা তার রেগুলার ক্লাসে আসে এবং শিক্ষকের পাঠদানকে সে মনোযোগের সাথে শুনে এবং তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে। যেমন আমাদের প্রেজেন্টেশন স্কিল আমরা টেস্ট করি ক্লাসে, এবং বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, বিজনেস প্ল্যান, কুইজ কম্পিটিশন, বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, বিতর্ক প্রতিযোগিতা হয়। তো সেগুলোর ক্ষেত্রে এবং অনেক সময় আমি এবং ক্লাসেই বলি যে তো আমি ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সটা নিই, সেখানে আমি বিজনেস প্ল্যান তৈরি করতে বলি তাদেরকে। তো সেই ক্ষেত্রে বিজনেস প্ল্যানের প্রেজেন্টেশনও আমি নিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে উদ্যোক্তা শ্রেণী, আপনি জানেন আমাদের দেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ খুব কমে যাচ্ছে। আমাদের কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি বিল্ড করা প্রয়োজন, প্রচুর ফ্যাক্টরি বিল্ড করা প্রয়োজন, এন্টারপ্রেনারশিপের ডেভেলপমেন্ট দরকার। আপনি চীনে দেখেছেন ওরা প্রায় 10 বছর ওদের হায়ার এডুকেশনটাকে স্টপ রেখে তারা কর্ম স্পৃহা বাড়ানোর জন্য আপনি উদ্যোক্তা শ্রেণী সৃষ্টি করেছে, যার কারণে চীনের যে প্রোডাক্ট ইকোনমি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাচ্ছে। তো সেটাও আমাদের দেশে রেগুলেশন আনতে হবে। আমাদের সস্তা লেবার আছে, আমাদের মেধাবী স্টুডেন্টরা আছে, তাদের মধ্যে আপনার এন্টারপ্রেনারশিপের যে একটা আগ্রহ সেটা ক্রিয়েট করতে হবে। আর একটা স্টুডেন্ট তখনই ক্যারিয়ারিস্ট হবে যখন তার এই বিজনেস প্ল্যান বা নিজে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মতো তার প্রেজেন্টেশন স্কিল থাকবে, তার সেই বুদ্ধিমত্তা থাকবে, তার এই আইডিওলজিকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যারা অর্থশালী, সারপ্লাস ইউনিট এবং ডেফিসিট ইউনিট বলে দুটো শব্দ আছে। সারপ্লাস ইউনিট হচ্ছে যাদের প্রচুর অর্থ আছে কিন্তু ওনারা কাজে লাগাতে পারতেছেন না, আর ডেফিসিট ইউনিট হচ্ছে যাদের প্রয়োজন।
এখন এই দুইটা শ্রেণীকে সমন্বয় সাধন করবে একজন উদ্যোক্তাই নতুন নতুন ফ্যাক্টরি সৃষ্টি করবে, যেখানে আমাদের হাজারো বেকার শ্রমিকরা কাজ করবে, অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। কিন্তু সেই সুযোগটা তো সরকারই বন্ধ করে রাখছে। দেখেন আপনি ব্ল্যাক মানির কোনো ধরনের সুযোগ না, বা আপনার যেটা মানে অপ্রদর্শিত অর্থ যেটা ইনকাম ট্যাক্সে, সেটা আপনি ওপেন করে দিলে এটা হবে। এই আইনটা তো আপনি বন্ধ করেন না। একদিন গত 1 বছর আগে টিআইবি এবং সিপিডি বলছিল যে মানে কালো টাকা সাদা করার টোটালি আপনার বাজেট থেকে বা ইয়ে থেকে আইনটা উইথড্র করে। আমি বলছি না, আমি এটা দ্বিমত প্রদর্শন করছি। পৃথিবীর সব দেশে ব্ল্যাক মানি বা আপনার অপ্রদর্শিত অর্থের একটা আইন অটোমেটিক এটা যাবে। আপনি বিদেশে কেন মানুষ যাবে এখন সেকেন্ড হোম করতে? আপনি সেই সুযোগ সৃষ্টি করে দেন। কেন এই আমলাতান্ত্রিক জটিলতায় একমত, কারণ আপনি ব্যারিয়ার রাখতে যাবেন, ব্যারিয়ার রাখতে পারবেন। আমাদের মুক্তভাবে আমাদের চলতে হবে। মুক্ত বাজার অর্থনীতি আপনি মুখে বলবেন, কিন্তু কার্যক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে তারা হবে না। তাহলে আপনি কিভাবে সরকার আমাদেরকে এমন সুযোগ করে দিতে হবে যে আমি একটা ফ্যাক্টরি খুলবো, আইনগতভাবে আমাদের কোনো বাধা থাকবে না, আমাদের অর্থ সংগ্রহের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, আমাদের কমিউনিকেশনে কোনো ব্যারিয়ার থাকবে না। তাহলেই একজন ফরেন ডাইরেক্ট ইনভেস্টর এখানে আসবে, এখানে ইনভেস্ট করবে, এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো দেশে ক্রিয়েট হবে এবং দেশের উন্নয়ন হবে। 68% যে জেনারেশন আছে তাদের বয়স আপনার 18 থেকে 28 বছরের মধ্যে। এইটা আগামী 50 বছর পর্যন্ত এই সুযোগ আপনার থাকতেছে না। এখন আপনি দেখেন জাপানে কিন্তু এই জেনারেশন নাই, ইউরোপে নাই, তারা কিন্তু তাদের সরকার এবং তারা কিন্তু এই থার্ড কান্ট্রি থেকে নিতেছে। এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আমরা হারাবো। এখন যে সুযোগটা আমরা 50 বছরের জন্য আমাদের রেডি আছে, যে ছেলেটার বয়স এখন 28 বছর, 50 বছর পরে ওর হবে তার 78 বছর, তখন কিন্তু তার কর্মক্ষমতা থাকবে। এই জিনিসটা কেন আমরা কাজে লাগাই? একমাত্র এই কয়েকটা পয়েন্টে আপনি ওপেন করে দেন, কোনো সমস্যা নেই। আপনি 5% বলেন যে 5% কর দিয়ে তুমি এই টাকাটা যে কোনো অথবা ফ্রি করে দেন। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনো ধরনের জিজ্ঞাসা করা হবে না, কোনো ধরনের তোমার হ্যারাসমেন্ট করা হবে না, কিছু জিজ্ঞাসা করবে না ট্যাক্স ডিপার্টমেন্ট। তাইলে দেখবেন যে আপনি প্রচুর ইনভেস্টমেন্ট হইতেছে, বেকার সমস্যা লাগু হইতেছে, দেশের রেমিটেন্স বাড়তেছে। তারপরে আপনি দেখবেন যে আমাদের জিডিপি যে গ্রোথ, আপনি 41 কেন, আপনি 41 কেন? আমি তো বললাম 2024 সালের মধ্যে এটা উচ্চ মধ্যম আয়ের দেশ হয়ে যাবে যদি আপনি এই জিনিসগুলো বেরিয়ার সরকারকে স্ট্র্যাটেজিক্যালি যেতে হবে। নজরুল ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই। একজন স্টুডেন্ট লেখাপড়া শেষ করে যখন ইন্টারভিউ বোর্ডে ফেস করে, তখন তাকে কি ধরনের প্রিপারেশন থাকা উচিত? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের দেশে হয় কি, ধরেন আমি একজন শিক্ষক ইন্টারভিউ নিচ্ছি, তখন তাকে পার্টিকুলারলি সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট দিয়ে কোশ্চেন করানো হয়, পার্টিকুলারলি সে সাবজেক্ট সম্পর্কে জানে কি, কতটুকু জানেন। একজন ব্যাংকে যদি যিনি ইন্টারভিউ দিবেন, তিনি ব্যাংক সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে, তাকে ব্যাংকিং কার্যক্রম বা সে ব্যাংকের নলেজ আছে কিনা, বা কোথায় কি ধরনের ট্রানজ্যাকশন হতে পারে, বা ফাইন্যান্সিয়াল টার্মগুলো সম্পর্কে ভালো ধারণা। আপনি যদি পড়ালেখার ডিসিপ্লিন মতো করেন, সময় মতো করেন, আপনি কিন্তু সুন্দরভাবেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে আনসার করতে পারবেন। এক্ষেত্রে আপনার স্মার্টনেস, আপনার বাচনভঙ্গি এবং আপনার কথা বলার যে প্রেজেন্টেশনটা, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি হয়তো অনেক কিছু জানেন, কিন্তু আপনি নার্ভাস হয়ে গেলেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে, কথা বলতে পারলেন না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু আপনার অনেক সময় দেখা যায় কিভাবে ওভারকাম করা যায়, এটাতে হচ্ছে ওভার এন্ড ওভার দেখা যাচ্ছে যে আপনাকে বিভিন্ন বিতর্ক বলতে হচ্ছে, আপনাকে এক্সট্রোভার্ট হতে হবে। দুইটা শব্দ আছে, ইন্ট্রোভার্ট, কথা বলতে পারেন না, ইতস্তত বোধ করেন, আপনাকে জড়তাতে কাটতে হবে। এই জন্য হচ্ছে যে আমাদের ক্রিয়েটিভ শিক্ষাটা দেওয়া দরকার, যে আমরা যে গতানুগতিক যে ইউনিভার্সিটি কাউন্সেলিং থাকা দরকার, প্রতি সপ্তাহে 2-3। এটা বিদেশে আছে কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে আছে, এটা খুব দুঃখজনক। এই কাউন্সেলিংটা না থাকার কারণে আপনি শুনেন, এই যে উনি যে কথাটা অত্যন্ত মূল্যবান, যে আপনি অনেক কিছু জানেন কিন্তু ইন্টারভিউতে যে আপনি নার্ভাস ফিল করেন, এটা কিন্তু প্রতিটা কিন্তু নেশানি আছে। কিন্তু তারা কিভাবে ওভারকাম করলো? একমাত্র তাদের ওই যে প্রতি সপ্তাহে কাউন্সেলিং এর মাধ্যমে। আমাদের এটা করেন, আপনি মেধার বিকাশে যান, আপনি পাশে মাঠ রাখেন, আপনি মাঠের মধ্যে বস্তি করে দিবেন, চাঁদাবাজি চলবে, চলবে। আমাদের ছাত্ররা এখন বড় বয়সে ফেসবুক দেখে, দেখে। এই যে আমাদের মেধা শূন্য করতেছি, কারা করতেছি? আমাদের কিছু লোক এই জিনিসগুলি করতেছে। এই দিক থেকে সরে আসতে হবে। আর বৃহত্তরভাবে আপনার চিন্তা করতে হবে যে এই নেশান রক্তের বিনিময়ে স্বাধীনতা পাইছে, আমাদের জাতিরে আগায় নিতে হলে আপনার যে সামনে যে জেনারেশন আসবে তাদের আমরা আগাই নিতে হবে, তাদেরকে পার্টিসিপেটিভ হতে হবে। তাহলে এবং নজরুল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনাদের অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের অনুষ্ঠানটি সম্পর্কে মতামত পেশ করতে পারেন। সবচেয়ে ভালো মতামত পেশকারী পাচ্ছেন বাংলা টিভির পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মতামত পাঠানোর নিয়ম, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CAB স্পেস আপনার নাম স্পেস মন্তব্য এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। যত খুশি ততবার, যে কোনো অপারেটর থেকে। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।